আজ 28শে নভেম্বর। সেকেন্ড এসএলএসটির মামলার শুনানি ছিল হাইকোর্টে। আজকে শুনানিতে ঠিক কি কি বিষয়গুলো উঠে এলো এবং গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছু নির্দেশ দিয়েছেন এবং আজকের শুনানিতে 10 নম্বর অভিজ্ঞতার যে মামলা সেটা নিয়েও বেশ কিছু কথা হয়েছে। আমি সমস্ত বিষয়টা আপনাদের কাছে আজকে আলোচনা করব। বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো প্রথমেই যেটা শুরু করব যে গতকাল কি হয়েছে। গতকাল সেকেন্ড এসএলএসটির মামলা শুনানিতে ঠিক কি কি প্রসঙ্গ উঠে এসেছে এবং কি কি নির্দেশ দিয়েছেন বিচারপতি, একবার ছোট করে ব্যাপারটা বলে দিই। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন যে অর্থাৎ তার নির্দেশ 9, 10, 11, 12 ওএমআর প্রকাশ করতে হবে, অর্থাৎ ওএমআর প্রকাশ করতে হবে। এই প্রসঙ্গটা কেন উঠলো? কারণ ওএমআর এ কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা, ওএমআর এ কোনো কারচুপি হয়েছে কিনা সেই প্রসঙ্গটা যাতে একেবারে স্বচ্ছ থাকে, সুতরাং কমিশনকে ওএমআর প্রকাশ করতে হবে এবং সেটা 10ই ডিসেম্বরের মধ্যে। 10ই ডিসেম্বরের মধ্যে ওএমআর প্রকাশ করার কথা বিচারপতি বললেন। একটা প্রসঙ্গ আমরা সকলেই তো জানি, একটা অভিযোগ উঠে আসছিল যে অনেকে নাম্বার পেয়েছে হয়তো 26, কিন্তু ভেরিফিকেশন লিস্টে তার 52 নাম্বার কি করে হয়ে যায়। সুতরাং প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, তাহলে কি ওএমআর এ ম্যানিপুলেশন হয়েছে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকের কাছে সকলের কার্বন কপি তো আছেই ওএমআর এর, কিন্তু প্রত্যেকেরটা তার নিজের কাছে আছে, সকলেরটা তো নয়। তাই সকলের বিষয়টা খুব ভালো করে যাচাই করার জন্য সকল পরীক্ষার্থীর, সকল চাকরি প্রার্থীর ওএমআর প্রকাশ করতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা অযোগ্যদের একটা তালিকা দেখতে পেয়েছিলাম, কিন্তু যারা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন, নিয়োগ হয়েছিলেন, ইন্টারভিউ ডাক পেয়েছিলেন, চাকরি পেয়েছেন, তাদের লিস্ট পাইনি। তাদের লিস্টটা দেওয়ার কথাও, অর্থাৎ তাদের লিস্ট প্রকাশ করার কথাও বললেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি এই নির্দেশও দিয়েছেন। তবে এসএসসি এখানে একটি প্রসঙ্গ বলে দিয়ে উঠে এসেছে যে এসএসসি বলেছে যে তারা এই লিস্ট পাবলিক ডোমেনে আনবে না, প্রকাশ করবে না, আদালতকে তারা আলাদাভাবে দেখাবে। বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে যে ঠিক যেই কারণেই 2016 প্যানেল বাতিল হলো, যে দুর্নীতির কারণে, যে অনিয়মের কারণে, আবার 2025 সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে ঘুরে ফিরে একই ব্যাপার, ঘুরে ফিরে একই বিষয় আবার দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে কি এই প্যানেলও ক্যান্সেল হয়ে যাবে? মামলার পর মামলা, মামলার স্তূপ তৈরি হয়ে গেছে সেকেন্ড এসএলএসটি কে কেন্দ্র করে। যাই হোক, তো আজকের বিষয়টা এবার আসি যে আজকে ঠিক কি কি প্রসঙ্গ উঠে এসেছে। একটা কথা আমরা প্রত্যেকে জানি যে সুপ্রিম কোর্ট তার নির্দেশ দিয়েছিলেন যে যেন কোনো যোগ্য শিক্ষক, যোগ্য প্রার্থী, আনটেন্ডেড, তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। অর্থাৎ যদি কমিশন তার কোনো নতুন রুলস তৈরি করে এই সমস্ত কিছু থেকে, অর্থাৎ কোনো নতুন রুলস তৈরি করার পরও যেন তারা বঞ্চিত না হয়, বা নতুন রুলস তৈরি করে তাদেরকে যেন বঞ্চিত করা না হয়, এই বিষয়টা দেখতে বলেছিল সুপ্রিম কোর্ট। তার অর্ডার কপিতে একদম সহজ করে বলা আছে যে যেন কোনো আনটেন্ডেড ক্যান্ডিডেটকে কোনো দিক থেকে বঞ্চিত করা না হয়। কিন্তু পাশাপাশি আরো একটা বিষয়, সেটা সুপ্রিম কোর্টের এই অর্ডার কপিতে আমরা এটাও দেখেছি, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সকলকে সমান অধিকার, মানে সকলকে সমান সমানভাবে দেখা, কাউকে বা কোনো একটা শ্রেণীকে অতিরিক্ত সুবিধা না দেওয়া, অতিরিক্ত সুবিধা না দেওয়া। কিন্তু কমিশন কি করেছে? কমিশন একটা নতুন রুল ফ্রেম করে দিল, দেওয়ার পরে এক পক্ষকে দুটো পক্ষ তৈরি করে দিল, তারপর এক পক্ষকে আলাদা করে সুবিধা দিয়ে দিল, আর এক পক্ষ সর্বোচ্চ নম্বর পেয়েও ডাক পেল না। এই যে সমস্যাটা, অর্থাৎ এখান থেকে সমস্যা তৈরি হয়ে গেল। এক পক্ষ আর এক পক্ষ, দুটো পক্ষ ভাগ হয়ে গেল।
কিন্তু এই যে রুল ফ্রেম, এই রুল ফ্রেম যে এই শিক্ষক নিয়োগের জন্য এই নতুন রুল ফ্রেম এসএসসি করেছে, কমিশন করেছে, সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং এই জন্য আলট্রা ভায়োলেট মামলাও হয়েছে। সংবিধান পরিপন্থী রুল তৈরি করা, অর্থাৎ সংবিধান কি বলে, আমাদের ভারতবর্ষের সংবিধান বলে যে সমান সমান অধিকার। একটা পরীক্ষা হয়েছে যেখানে সবাই যেই প্রশ্নের উত্তর দিয়েছে, যেই প্রশ্ন পেয়েছে সেই প্রশ্নের উত্তর দিয়েছে, একই সময়ে পরীক্ষা দিয়েছে, একই সাথে পরীক্ষা দিয়েছে, একই দিনে পরীক্ষা দিয়েছে, সুতরাং সবার জন্য সবকিছুটা সমান। কিন্তু 10 নম্বর ইন্টারভিউয়ের, সেটা কি করে ইন্টারভিউয়ের আগে, 10 নম্বর অভিজ্ঞতার, সেটা কি করে ইন্টারভিউয়ের আগে যুক্ত হয়। সুতরাং এই 10 নম্বর নিয়ে ভাবা, মানে যেটা শোনা যাচ্ছে বা হতে চলেছে, যেটা বাস্তবিক যে কথাটি, সেটা এই 10 নম্বর ভেরিফিকেশন লিস্টের সঙ্গে যুক্ত যে হচ্ছে, করা হয়েছে, সম্ভবত এটা থাকবে না। কারণ এই 10 নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া যায় না এবং আলাদা আলাদা করে দুটো পক্ষের জন্য আলাদা আলাদা নিয়ম, সেটা তো হতে পারে না। তাই 1 তারিখ যে শুনানি আছে, মানে শনি রবিবার ছুটি, আবার সোমবার দিন হাইকোর্টে যে শুনানি আছে, সেদিন আমরা কিছুটা আবার দেখতে পাবো। তবে একটা প্রসঙ্গ সত্যি, এই 10 নম্বর বিষয়টা উঠে আসার জন্য যেমন একদিক থেকে বঞ্চিত হচ্ছে ফ্রেশার্সটা, অবশ্যই হচ্ছে, কারণ তাদের কাছে তারা 100% নম্বর পেয়েছে, কিন্তু তারা ইন্টারভিউয়ের ডাক পায়নি। কেন পায়নি? কারণ তাদের অভিজ্ঞতা নেই, তারা অভিজ্ঞতা 10 নম্বরের জন্য পিছিয়ে গেছে। এবার আরেকটা বিষয়, যে এই যে বঞ্চিত শুধুমাত্র কি ফ্রেশার্সরা না, পাশাপাশি যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা কি বঞ্চিত নন? এই প্রসঙ্গটা উঠে এসেছে, আসলে কমিশনকে প্রশ্ন করা হয়েছে। আসলে টেন্টেড বা আনটেন্টেড, আনটেন্টেড আমরা বলছি যাদের আমরা তালিকা পেয়েছি, টেন্টেড লিস্ট একটা, তাদের বাদ দিয়ে যারা আছে যোগ্য চাকরিহারা শিক্ষক তারা। কিন্তু যারা ওয়েটিং লিস্টে ছিল তারাও তো যোগ্য, কিন্তু যারা ওই অযোগ্য শিক্ষকদের জন্য তাদের নিজেদের চাকরিটা পায়নি, ওয়েটিং লিস্টে ছিলেন, ওই যে যারা অযোগ্য তাদের জন্য নিজেদের চাকরিটা যে পাননি, তাহলে কি তারা বঞ্চিত নয়? কিন্তু তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। এটা নিয়েও কমিশনকে প্রশ্ন করা হয়েছে হাইকোর্ট থেকে, যে কেন, তাহলে তাদেরকে নিয়ে কি ভাবছেন। অর্থাৎ 2016 প্যানেলে, সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী 2016 প্যানেলে যারা যারা ছিল ওয়েটিং লিস্টেও এবং যারা চাকরি পেয়েছেন সকলেই, তাহলে কেউ যেন বঞ্চিত না হয়, তাহলে তারা তো বঞ্চিত হলোই। কারণ তাদের জায়গাটা অন্য অযোগ্য শিক্ষক খেয়ে বসেছিল, কিন্তু তারা পরীক্ষা দিতে পারেনি, তাদের বয়স রিল্যাক্সেশন, তারা এজ রিল্যাক্সেশন পায়নি। সুতরাং এখান থেকেও একটা জটিলতার সৃষ্টি হয়েছে, সেটা আর কি হয় পরবর্তীতে। তবে প্রকৃত অর্থেই যে 10 নম্বর ইন্টারভিউয়ের আগে যুক্ত করে দেওয়া, এটা যেমন সংবিধান বিরোধী অবশ্যই, এবং এর পাশাপাশি যে নতুন যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থী, তাদেরকে পুরোপুরি শেষ করে দেওয়া, কারণ তারা একাডেমিকে 10-এ 10 পেয়েছে, তারপরে লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েছে, তারপরেও ডাক পাচ্ছে না। যদি এরকমটা হতে থাকে, তাহলে আমরা দেখতে চলেছি যে সামনের সপ্তাহের শেষের দিকে 9-10 এর ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হবে। তাহলে তখনও তো ঠিক একই সমস্যা হবে, সেক্ষেত্রেও একই রকমের সমস্যা হবে। হ্যাঁ, মানছি 9-10 এর শূন্যপদ সংখ্যা বেশি আছে, কিন্তু হলেও সেখানেও একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে ফ্রেশার্সরা। মূলত ভ্যাকেন্সি বৃদ্ধির খুব প্রয়োজন আছে, আর অবশ্যই 2016 প্যানেলের যে ভ্যাকেন্সি ছিল, তারপর যে অতিরিক্ত ভ্যাকেন্সি 2016 প্যানেলের আলাদা করে পরীক্ষা নিয়ে তাদের ওই ভ্যাকেন্সিতে রাখা, এবং নতুন যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছিল সেটা পুরোপুরি ফ্রেশার্সদের জন্য রাখাই উচিত ছিল। না হলে ফ্রেশার্সরা যদি কিছু হাতে গোনা চাকরি পায়ও, তারা সব দিক থেকেই কিন্তু পিছনেই থাকবে, কারণ ওখানে 10 নম্বরটা অত্যাধিকভাবে বেড়ে যাওয়া, তারা অনেক দিক থেকেই পিছিয়ে যাচ্ছে। সুতরাং এখন দেখার বিষয় যে 1 তারিখ যেহেতু শুনানি আছে, 1 তারিখে কি হতে পারে, এবং এই যে
একটা মানে একটা নয়, অনেকগুলো সমস্যা একসাথে তৈরি হচ্ছে। এর জট কি আদতে কাটতে পারে? মানে আসলেই সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কি? ইন্টারভিউ শুরু হয়ে গেছে, ইন্টারভিউ নিয়েও কয়েকটা প্রসঙ্গ বলে দিই। সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ে কেমন রকমের প্রশ্ন করা হচ্ছে, কি কি বিষয় উঠে আসছে। ইন্টারভিউয়ে কিছু বেসিক প্রশ্ন করা হচ্ছে, এমন নয় খুব কঠিন কিছু প্রশ্ন করা হচ্ছে না। 2-4টে প্রশ্ন প্রথমে করা হচ্ছে, তারপরে ডেমো দেখা হচ্ছে, এবং সেটা খুবই সামান্য সময়ের জন্য, প্রায় 1.5 থেকে 2 মিনিট, বা অনেকের ক্ষেত্রে আবার আমি যেমন 4-5 জন যেমন বললো যে 3 মিনিট তাদের শোনা হয়েছে 3 মিনিট, ওই 3.5 মিনিট এরকম কাছাকাছি। কেউ কেউ বলছিল 2 মিনিট বা খুব বেশি হলে 2.5 মিনিট হবে। তো এর মধ্যে একটা ডেমো তারা দেখছেন এবং পাশাপাশি ডেমো থেকে কিছু প্রশ্ন করছেন, তবে প্রশ্ন কমই করছেন, খুব বেশি নয়। এবং খুব হাতে গোনা কিছুর ক্ষেত্রে সেটা হলো যে প্রায় 15 মিনিট বা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের কাছাকাছি ইন্টারভিউ হচ্ছে, না হলে ওই 10-15 মিনিটটাই অ্যাভারেজ। আসলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও হয়তো অনেকাংশে বুঝতে পারছেন যে ইন্টারভিউ তো নিচ্ছি ঠিকই আছে, কিন্তু আসলে এই পরীক্ষার ভবিষ্যৎ কি, তারাও ভাবছেন। সুতরাং সকলের মনে এখন একটা প্রশ্ন চিহ্ন, একটা প্রশ্নই দানা বাঁধছে বারে বারে, যে এই সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কি হতে চলেছে। তবে আশা করি, যেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা, যে হাইকোর্টের এই মামলাগুলি আছে এখন এবং এর শুনানি ধীরে ধীরে একটার পর একটা হবে। তবে এটা সত্যি অনেক জায়গা থেকে অনেক কিছু রটনা উঠে আসছে যে হয়তো এই প্যানেলও বাতিল হতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এটাকে কিভাবে কি ঠিক করা যায় সেটাই বিচারপতিরা করবেন, এটাই আশা রাখছি। আর যেটাই হবে অবশ্যই আইনিগতভাবে হবে, সংবিধান অনুযায়ী হবে। আমাদের চোখ রাখতে হবে 1 তারিখে কি হচ্ছে। তবে হ্যাঁ, সত্যই একটি কথা, ফ্রেশার্সদের জন্য কিছুটা হলেও মানে একটা যে ভালো খবর, সেটা 10 নম্বরের এই অভিজ্ঞতার মামলা সম্ভবত এই 10 নম্বর আগে দেওয়া যাবে না, এরকমই একটু বিষয় আমরা শুনতে পাচ্ছি এবং আমরা যেটা মামলা শুনানি থেকে বুঝতে পারলাম। এবার আমরা দেখব 1 তারিখে কি হয়, এবং এই 1 থেকে 10 তারিখ পুরো পরপর এখন কিন্তু একটা খুব ক্রুশিয়াল সময় বলা যায়। এখন পরপর কি আসবে, কি চলবে, হাইকোর্টের মামলার একটার পর একটা শুনানি তো আসবে, সেখান থেকে কি রায় আসে, কি বিষয় আবার উঠে আসে, কারণ তাদের পর্যবেক্ষণ চলছে, সেখান থেকে কি কি বিষয় আমরা দেখতে পাবো, সবটাই আমি আপনাদের কাছে আলোচনা করব। যদি আপনারা আমার সাথে সহমত হন অবশ্যই আমাকে সেটা জানাবেন, আর আপনাদের কোনো অভিমত থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই 9-10 এর জন্য প্রস্তুতি, যারা ইন্টারভিউ যারা নাম্বার ভালো পেয়েছেন বা যারা ভালো নাম্বার পেয়েছো, তারা কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও, ভালো করে ইন্টারভিউ দাও। এবং 11-12 যাদের ইন্টারভিউ চলছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর 9-10 এর জন্য যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলে দিই যে বৈঠকি ইনস্টিটিউশনে তোমাদের ইন্টারভিউ সেশন চলছে, তোমরা পারলে সেখানে জয়েন হয়ে যাও। ভালো থেকো সকলে।